হ্যালো স্টুডেন্টস, আজকে আমি তোমাদের গ্রিন গভর্নেন্স অ্যান্ড সাস্টেনেবল ডেভেলপমেন্ট অর্থাৎ সবুজ শাসন এবং স্থায়ী উন্নয়ন সম্পর্কে বলবো। এটি তোমাদের এনভায়রনমেন্টাল পলিটিক্স সিক্স সেমিস্টার অনার্সে এনভায়রনমেন্টাল পলিটিক্স ডিএসসি পেপার এবং প্রোগ্রামের এসিসি 4 পেপারের অন্তর্ভুক্ত। তোমরা জানো যে মানব সভ্যতার বিকাশ যদি আমি আলোচনা করি তাহলে মানব সভ্যতার বিকাশে তিনটি পর্যায় আমাদের মাথায় রাখতে হবে এবং তোমরা নিশ্চয়ই জানো যেটা হচ্ছে আদিম সভ্যতা প্রিমিটিভ স্টেজ। আদিম সভ্যতার পরবর্তীকালে গড়ে উঠেছে কি আহ কৃষি সভ্যতা এবং তারপরে ছিল শিল্প সভ্যতা। এই আদিম সভ্যতার বিকাশের সাথে সাথে মানুষ এবং পরিবেশের মধ্যে যে সম্পর্ক সেই সম্পর্কের জায়গাটি অনেক বেশি নিবিড় ছিল, অনেক বেশি ঘনিষ্ঠ ছিল। এর পরবর্তীকালে আদিম সভ্যতার পরবর্তীকালে সে সময় মানুষ এবং প্রকৃতি একে অপরের খুব কাছাকাছি অবস্থান করত, কিন্তু ধীরে ধীরে সভ্যতার বিকাশ ঘটে। আদিম যুগ থেকে মানুষ আরো বেশি করে নতুন যুগে পৌঁছায়, কৃষি সভ্যতায় পৌঁছায়, যেখানে মানুষ তার প্রাত্যহিক দৈনন্দিন জীবনযাপনের জন্য তাদের প্রয়োজনীয় জিনিসপত্র নিজে উৎপাদন করে, কৃষিকাজে নিযুক্ত থাকে। এরপরে দেখা যায় যে কৃষি সভ্যতার ধীরে ধীরে পরবর্তীকালে মানুষ শিল্প সভ্যতায় পৌঁছায়। কৃষিকাজে ব্যবহৃত জিনিসপত্র তৈরির জন্য বিভিন্ন কলকারখানা তৈরি হয়, শিল্প কারখানা গড়ে ওঠে। কিন্তু এই তিনটি যে সভ্যতা, এই তিনটি সভ্যতার মধ্যে মানুষ এবং প্রকৃতির মধ্যে কিন্তু প্রতিটি সভ্যতায় একটা নিবিড় সম্পর্ক ছিল। কিন্তু আমাদের যেটি জানতে হবে, যে আমাদের মাথায় রাখতে হবে যে শিল্প সভ্যতা বিকাশের সাথে সাথে মানুষ এবং প্রকৃতির সম্পর্কটি অনেকাংশেই দ্বন্দ্বায়মান হয়ে দাঁড়ায়, অর্থাৎ তাদের মধ্যে যে সম্পর্ক সেটি একে অপরের সঙ্গে সম্পর্কটি কনফ্লিক্টে এসে দাঁড়ায়, তাদের দ্বন্দ্বে পরিণত হয়। কারণ শিল্প সভ্যতার বিকাশের সঙ্গে সঙ্গে যখনই মানুষ অনেক বেশি কলকারখানা তৈরি করলো, অনেক উৎপাদনের জন্য প্রয়োজনীয় সামগ্রী জিনিসপত্র তৈরি করতে লাগলো, তখন কিন্তু এই উৎপাদনে ব্যবহৃত জিনিসপত্র তৈরি করতে গিয়ে পরিবেশের কুপ্রভাব পড়লো। অর্থাৎ এটি ডাইরেক্টলি এনভায়রনমেন্টাল প্রবলেমস গুলো রাইজ করলো, অর্থাৎ পরিবেশগত বিভিন্ন সমস্যা এটি কিন্তু রাইজ করলো। দেখা যাচ্ছে যে শিল্প সভ্যতায় মানুষ কিন্তু অনেক বেশি ইকোনমিক ডেভেলপমেন্টের দিকে যাচ্ছে। অর্থনৈতিক শিল্প সভ্যতার বিকাশের সঙ্গে সঙ্গে অর্থনৈতিক উন্নতি ঘটছে, ইকোনমিক গ্রোথ ঘটছে। এবং এখন গ্লোবালাইজেশনের পরবর্তী সময় দেখা যাচ্ছে যে বিশ্বায়ন যখন শুরু হয়েছে, তখন কিন্তু ইকোনমিক গ্রোথ, টেকনোলজি এবং কনজাম্পশন অনেক বেশি বেড়ে গেছে। মানুষের যে উৎপাদন সম্পর্ক, মানুষের উৎপাদনের জন্য ব্যবহৃত জিনিসপত্র তৈরি করতে গিয়ে এটি প্রভাব পরিবেশের ওপর সরাসরি এসে পড়ছে। তাই দেখা যাচ্ছে যে পরিবেশগত বিভিন্ন সমস্যার উৎপত্তি ঘটেছে, যেমন হচ্ছে পরিবেশ দূষণ, এনভায়রনমেন্টাল পলিউশন, গ্লোবাল ওয়ার্মিং, তোমরা সবাই জানো বিশ্ব উষ্ণায়ন। এই ধরনের সমস্যাগুলো কিন্তু বাস্তুতন্ত্রকে আরো বেশি করে বাস্তুতন্ত্রে নানা সমস্যা তৈরি করছে, পরিবেশে অনেক বেশি কুপ্রভাব সৃষ্টি করছে। সে কারণেই 2009 সালে রকস্ট্রোম একজন বিজ্ঞানী, তিনি বলেছেন যে দেখিয়েছেন যে হিউম্যান অ্যাক্টিভিটিস, ইকোনমিক গ্রোথ, টেকনোলজি কনজাম্পশন আর ডিস্টেবিলাইজিং দি গ্লোবাল এনভায়রনমেন্ট। অর্থাৎ অর্থনৈতিক উন্নয়ন, প্রযুক্তিগত উন্নয়ন এবং কনজাম্পশন, মানুষ যত বেশি জিনিসপত্র যে কনজিউম করতে থাকে, এগুলি কিন্তু গ্লোবাল এনভায়রনমেন্ট বা বিশ্ব পরিবেশকে অনেক বেশি করে ক্ষয়ক্ষতির মুখে এনে দাঁড়িয়েছে। এবং এর ফলেই এই বিশ্ব পরিবেশের যে ক্ষয়ক্ষতি, তার হাত থেকে রক্ষা পাওয়ার জন্য সাস্টেনেবল ডেভেলপমেন্ট গোলস, এসডিজি যাকে বলা হচ্ছে, সেটি ইউনাইটেড নেশন সম্মিলিত জাতিপুঞ্জ কর্তৃক একটি প্রয়াস নেওয়া হয়। এবং এখানে দেখানো হয় যে এই যে 2015 সালে সেপ্টেম্বর মাসে সাস্টেনেবল ডেভেলপমেন্ট একটা সামিট অনুষ্ঠিত হয়, যেটা হচ্ছে সামিট অন সাস্টেনেবল ডেভেলপমেন্ট। এবং এখানে 2016 থেকে 2030 সালের মধ্যে গ্লোবাল সাস্টেনেবল ডেভেলপমেন্ট গোলস এবং বিশ্বব্যাপী স্থায়ী উন্নয়নের লক্ষ্য নির্ধারিত হয়। এবং এই বিশ্বব্যাপী স্থায়ী উন্নয়নের লক্ষ্যে বিশ্বের 169টি
বিশ্বে দেখা যাচ্ছে যে ১৯৫টি দেশ সেখানে অংশগ্রহণ করে এবং এই লক্ষ্যগুলির মধ্যে ১৭টি মুখ্য লক্ষ্য রয়েছে স্থায়ী উন্নয়নে এবং তাছাড়াও ১৬৯টি লক্ষ্য এর মধ্যে রয়েছে। এই বিশ্বব্যাপী সারা বিশ্ব থেকে ১৯৫টি দেশ এর প্রতিনিধিত্ব করে এবং পরবর্তীকালে প্যারিসে, হ্যাঁ, ফ্রান্সের প্যারিস শহরে একটি এগ্রিমেন্ট হয় যেটাকে প্যারিস এগ্রিমেন্ট বলা হয়। এখানেও কিন্তু হিউম্যানস সেখানেও কিন্তু হারমোনি বিটুইন ম্যানকাইন্ড এন্ড দ্য নেচার বা মনুষ্য সমাজ এবং প্রকৃতির মধ্যে একটা সম্প্রীতির বন্ধন গড়ে তোলার জন্য স্থায়ী উন্নয়নের লক্ষ্যটি নির্ধারিত হয়। তাহলে বুঝতে পারছো যে পরিবেশ মানব সভ্যতার সূচনার সাথে সাথে পরিবেশ কিভাবে মানুষের সাথে ওতপ্রোতভাবে জড়িত এবং এর ফলে পরিবেশগত সমস্যা দিক থেকে মুক্তি লাভের জন্য যেমন বিশ্ব উষ্ণায়ন, পরিবেশ দূষণ, বাস্তুতন্ত্রের বাস্তুতন্ত্রের ঘাটতি, এগুলির হাত থেকে রক্ষা পাওয়ার জন্য সাস্টেনেবল ডেভেলপমেন্ট গোলস নেওয়া হয়। এই সাস্টেনেবল ডেভেলপমেন্ট গোলস সম্পর্কে আলোচনার পূর্বে আমাদেরকে গভর্নেন্স বলতে কি বোঝায়, যেহেতু এই পেপারটি গ্রিন গভর্নেন্স সম্পর্কিত, সেহেতু গভর্নেন্স বলতে কি বোঝায় বা শাসন বলতে কি বোঝায় সেটি আমাদের জানতে হবে। তোমরা দেখো যে গভর্নেন্স হচ্ছে যে একটা গ্রিন গভর্নেন্স একটা ফ্রেমওয়ার্ক, একটা ইম্পর্টেন্ট পার্ট অফ দ্য গ্রিন গভর্নেন্স ফ্রেমওয়ার্ক। Proper governance structure and governance mechanism can restrain himself self-interested behavior and provide possible ideas for breaking the existing research dilemma of sustainable development. অর্থাৎ বুঝতে পারছো যে গ্রিন গভর্নেন্স বা সবুজ শাসনের এই প্রক্রিয়াটি সঙ্গে কিন্তু গভর্নেন্স বা শাসনের একটা মেকানিজম বা শাসন পদ্ধতি কিন্তু সরাসরি জড়িত। এই গভর্নেন্স মেকানিজমের মাধ্যমেই মনুষ্য সভ্যতাকে সাস্টেনেবল ডেভেলপমেন্ট গোলস বা স্থায়ী উন্নয়নের লক্ষ্যে মানুষের যে প্রয়োজনীয় কার্যাবলী, তাদের যে দৈনন্দিন যে জীবনযাপনের ক্ষেত্রে এনভায়রনমেন্টের বা পরিবেশ সংক্রান্ত বিষয়াদি, কিভাবে তারা কোন কোন বিষয়াদি পালন করলে তারা পরিবেশ দূষণের হাত থেকে নিজেদেরকে রক্ষা করতে পারবে, মানব সভ্যতা বেঁচে থাকবে, সেগুলির জন্য একটা সঠিক কাঠামো গড়ে তোলে এই গভর্নেন্স বা শাসন ব্যবস্থা। সে কারণেই দেখা যাচ্ছে যে in recent years with the continuous improvement of globalization, global development has brought great challenges to mankind. আমি আগেই বললাম যে বর্তমান দিনে বিশ্বায়ন এবং বিশ্বব্যাপী যে উন্নয়ন, অর্থনৈতিক উন্নয়ন, সেটি কিন্তু মনুষ্য সমাজকে একটা চ্যালেঞ্জের সম্মুখীন করেছে এবং এই চ্যালেঞ্জটাই কিন্তু সাস্টেনেবল ডেভেলপমেন্ট যে সম্মিলিত জাতিপুঞ্জ কর্তৃক যে স্থায়ী উন্নয়নের লক্ষ্য নির্ধারিত হয়েছে, সেই লক্ষ্য নির্ধারণের ক্ষেত্রে একটা অন্তরায় হয়ে দাঁড়িয়েছে। টেকনোলজিক্যাল ইনোভেশন, বিভিন্ন প্রযুক্তির যে ব্যাপক হারে উন্নতি, এগুলি এবং অর্থনৈতিক উন্নতি, এগুলি কিন্তু সরাসরি সারা বিশ্বব্যাপী একটা পরিবর্তনের সূচনা ঘটেছে এবং পরিবেশের ওপর তার একটা প্রভাব বিস্তার করেছে। এবার দেখো গ্রিন গভর্নেন্স বলতে কি বোঝায় তোমাদের জানতে হবে যে গ্রিন গভর্নেন্স কি। গ্রিন গভর্নেন্স এখন বা সবুজ শাসন একটা গুরুত্বপূর্ণ বিষয়, বর্তমান দিনে আলোচনার একটা গুরুত্বপূর্ণ বিষয়, বিভিন্ন গবেষণার একটা গুরুত্বপূর্ণ বিষয় হয়ে দাঁড়িয়েছে সবুজ শাসন। এই গ্রিন গভর্নেন্সের ধারণাটি দেখা যাচ্ছে যে এটি বিশ্বব্যাপী একটা সচেতনতার প্রচার করছে যে শাসন ব্যবস্থার মুখ্য লক্ষ্যকে তাকে কিভাবে সবুজায়নের দিকে নিয়ে যেতে হবে, একটা উপযুক্ত কাঠামোর মধ্যে রেখে তাকে সবুজায়নের পদ্ধতির মাধ্যমে শাসন ব্যবস্থা, অর্থনৈতিক উন্নয়ন, এই সমস্ত দিক থেকে সমাজকে পরিচালিত করতে হবে, তার একটা ব্যবস্থা কিন্তু গ্রিন গভর্নেন্স করছে। এই গ্রিন গভর্নেন্স বা সবুজ শাসন একই সঙ্গে কি করে, ইট কোঅর্ডিনেটস দ্য কনফ্লিক্ট বিটুইন হিউম্যান অ্যান্ড নেচার। আগেই বলেছি শিল্প সভ্যতা বিকাশের সঙ্গে সঙ্গে মানব সমাজ এবং প্রকৃতির মধ্যে একটা দ্বন্দ্ব দেখা গেল। মানুষ অনেক বেশি উৎপাদন কাজে ব্যবহৃত জিনিসপত্র তৈরি করতে গিয়ে তারা পরিবেশের ওপর ক্ষয়ক্ষতি, পরিবেশ হানিতে তারা সামিল হলো। সে কারণেই দেখা যাচ্ছে গ্রিন গভর্নেন্স কিন্তু এই কনফ্লিক্ট বা দ্বন্দ্ব থেকে মানব সভ্যতা এবং পরিবেশকে মুক্তি একটা পথ দেখায় through the design of a set of institutional arrangements or mechanisms, thereby ensuring the scientific decision making of global green governance action. অর্থাৎ বিজ্ঞানসম্মত একটা সিদ্ধান্ত, নীতি
প্রণয়নের মাধ্যমে একটা প্রাতিষ্ঠানিক ব্যবস্থাপনা গড়ে তোলার কথা বলা হয় এই গ্রিন গভর্নেন্স বা সবুজ শাসন প্রক্রিয়ার মাধ্যমে, যেটি মনুষ্য সমাজ এবং পরিবেশের মধ্যে যে দূরত্ব, যে ব্যবধান, সেটি দূর করে এবং পরিবেশের স্থায়ী উন্নয়নের লক্ষ্যের দিকে মানব সমাজকে অনেক বেশি সচেতন করে তোলে। এরপরে দেখো, যদি আমরা গ্রিন গভর্নেন্স বা গভর্নেন্স কে সংজ্ঞায়িত করি, শাসন ব্যবস্থার সংজ্ঞা দিই, তাহলে দেখতে পাবো যে শাসন ব্যবস্থা গভর্নেন্স কে অনেক সময় ম্যানেজমেন্ট বা ব্যবস্থাপনার সঙ্গে তুলনা করা হয়। অর্থাৎ শাসন কার্যটি অনেক সময় ম্যানেজমেন্ট বা ব্যবস্থাপনার সঙ্গে জড়িত। ডায়াং অ্যান্ড ইভন এই দুজন বিজ্ঞানী তিনি গ্রিন গভর্নেন্স কে ব্যাখ্যাত করতে গিয়ে বলেছেন যে গ্রিন গভর্নেন্স ইজ দ্য গভর্নমেন্টস visionary, strategic and participatory sustainable management of natural resources। অর্থাৎ প্রাকৃতিক সম্পদের যে ব্যবহার, তার একটা স্থায়ী ব্যবস্থাপনার মাধ্যমে গভর্নমেন্ট, সরকারের একটা নির্ধারিত লক্ষ্য, তার একটা কৌশল নির্ধারণ করা, অংশীদারিত্ব গড়ে তোলাই কিন্তু গ্রিন গভর্নেন্স করে থাকে। দ্বিতীয়ত কি বলা হয় যে গ্রিন গভর্নেন্স হচ্ছে কতগুলি ধাপের মাধ্যমে পরিচালিত হয়। এর 5টি স্ট্রাকচার বা কাঠামো রয়েছে, যেগুলির মধ্যে রয়েছে কমন অবজেক্টিভ, অর্থাৎ একটা যৌথ লক্ষ্য, নর্মস কিছু নীতি, ইনভলভমেন্ট কিছু মানুষের সকলের সমান যোগাযোগ ব্যবস্থা, ইনভলভমেন্ট, রিসোর্সেস সম্পদ এবং কমিউনিকেশন। এই 5টি কাঠামোর মধ্য দিয়েই কিন্তু গভর্নেন্স বা শাসন প্রক্রিয়াটি সম্পাদিত হয়। এবং এর পরবর্তীকালে দেখা যাচ্ছে যে গ্রিন গভর্নেন্স ইজ ডিফাইন্ড অ্যাজ সাস্টেনেবল ডেভেলপমেন্ট, অর্থাৎ সবুজ শাসন ধারণাটি কিন্তু স্থায়ী উন্নয়নের ধারণার সাথে ওতপ্রোতভাবে জড়িত। গ্রিন গভর্নেন্সকে একই সঙ্গে সাস্টেনেবল ডেভেলপমেন্ট বা স্থায়ী উন্নয়নের লক্ষ্যের সঙ্গেও এটিকে যুক্ত করা হচ্ছে। সুতরাং গ্রিন গভর্নেন্স বা সবুজ শাসন হচ্ছে ইজ এ লং টার্ম ইকোনমিক, সোশ্যাল এন্ড এনভায়রনমেন্টাল সাস্টেনেবিলিটি, অর্থাৎ দীর্ঘমেয়াদী অর্থনৈতিক, সামাজিক এবং পরিবেশগত স্থায়িত্ব রক্ষার স্বার্থেই কিন্তু গ্রিন গভর্নেন্স বা সবুজ শাসনের ধারণাটি গড়ে উঠেছে। এখানে গ্রিন শব্দটি ব্যবহৃত হয়েছে অর্থনৈতিক, সামাজিক এবং পরিবেশগত একটা পদ্ধতির বোঝানোর জন্য, which can further represent the relationship between humanity and nature, যা কিন্তু মনুষ্য এবং প্রকৃতির মধ্যে একটা আন্তঃসম্পর্ক, একটা সামাজিক সম্পর্ক গড়ে তোলার উপর জোর দিয়ে থাকে। তাহলে বুঝতে পারছো যে ডেফিনিশনের দিক থেকে গভর্নেন্স হচ্ছে এমন একটা ব্যবস্থাপনা যা গ্রিন গভর্নেন্স বা সাস্টেনেবল ডেভেলপমেন্টের লক্ষ্যে ধাবিত হয় এবং এই গভর্নেন্সের মাধ্যমে কিন্তু কতগুলি স্ট্রাকচারের মাধ্যমে সেটি পরিচালিত হয়, যেটি কতগুলি লক্ষ্য, কতগুলি নীতি, কতগুলি সম্পদ, মানুষের পারস্পরিক যোগাযোগ ব্যবস্থার মাধ্যমে নির্ধারিত হয় এবং পরিবেশগত সাস্টেনেবিলিটি, অর্থনৈতিক স্থায়িত্ব, সামাজিক স্থায়িত্ব গড়ে তোলার জন্য গ্রিন গভর্নেন্স একটা দীর্ঘমেয়াদী প্রয়াস হিসাবে বিবেচিত হয়। এরপরে দেখো ইভলিউশন অফ গ্রিন গভর্নেন্স, অর্থাৎ সবুজ শাসনের ধারণাটির বিবর্তন কিভাবে ঘটেছে। আমি আগেই বললাম যে মানব সভ্যতা কতগুলি পর্যায় বা স্টেজের মাধ্যমে বিকশিত হয়েছে, মানব সভ্যতার বিকাশ ঘটেছে, যার মধ্যে একটি রয়েছে প্রিমিটিভ সিভিলাইজেশন। এই প্রিমিটিভ সিভিলাইজেশন বা আদিম সভ্যতা, সেখানে mankind survived in nature with awe and fear, অর্থাৎ মানুষের সঙ্গে প্রকৃতির সম্পর্ক কেমন ছিল, মানুষ কিন্তু প্রকৃতির মধ্যে বসবাস করলো, মানুষ কিন্তু প্রকৃতিকে ভয় পেত, অর্থাৎ তখন কিন্তু প্রকৃতির উপর মানুষের যে নিয়ন্ত্রণ সেটি ছিল না। ধরো দেখা যাচ্ছে যে আদিম যুগ সভ্যতায় যখন ধরো মানুষ ধরো আগুন জ্বালাতে শেখেনি, তখন কিন্তু আস্তে আস্তে এই আগুন জ্বালানো, আমরা ছোটবেলায় পড়েছি, আগুন জ্বালানোর জন্য মানুষ কিন্তু পাথরে পাথরে ঘষে সেটিকে আরো জ্বালানোর চেষ্টা করে। কারণ কি, মানুষ ভয় পেত, প্রকৃতির যে গর্জন হতো সেই গর্জনের হাত থেকে নিজেকে রক্ষা করার জন্য মানুষ কিন্তু ধীরে ধীরে আগুন জ্বালাতে শিখলো। তার পরবর্তীতে তোমরা জানো, তারপর সেই আগুন থেকে তারা পোড়া মাংস পুড়িয়ে খেত, সেটা আমরা ছোটবেলায় সবাই পড়েছি গল্পের বইয়ের মাধ্যমে। তখন কি আসলে মানুষের সাথে প্রকৃতির যে সম্পর্ক ছিল, এটা ভয়ের সম্পর্ক ছিল। কিন্তু যখনই সিভিলাইজেশন সভ্যতার বিকাশ ঘটলো, আস্তে আস্তে মানুষ কৃষিকাজে নিযুক্ত হলো, তখন দেখা যাচ্ছে যে কৃষিকাজে ব্যবহৃত দ্রব্য মানুষ কিন্তু প্রাকৃতিক সম্পদের ব্যবহার করতে লাগলো তাদের নিজেদের সুবিধার জন্য। মানুষ কি করলো, কৃষিকাজে নিযুক্ত হলো, তারা চাষাবাদ করতে লাগলো। তখন প্রাকৃতিক সম্পদ
সম্পদকে মানুষ কিন্তু তখন আর প্রকৃতির সহ মানুষের সম্পর্ক, ভয়ের সম্পর্ক থেকে মানুষ সরে এলো এবং প্রাকৃতিক সম্পদকে মানুষ নিজের কাজে ব্যবহার করতে লাগলো। পরবর্তীকালে যখন শিল্প সমাজ গড়ে উঠলো, শিল্প সমাজের ইন্ডাস্ট্রিয়াল রেভলিউশনের ফলে শিল্প সমাজ গড়ে ওঠে। তোমরা জানো যে শিল্প বিপ্লব কি করলো, মানুষ যখন আদিম কৃষি সভ্যতায় মানুষ তখন তার শ্রম নিজে মানুষের তার শ্রম সরাসরি ব্যবহার করত, কিন্তু একই সঙ্গে শিল্প সমাজের ফলে কিন্তু দেখা যাচ্ছে যে মানুষের শ্রমের যে ব্যবহার তা কিন্তু অনেকাংশে যন্ত্রপাতির মাধ্যমে তা করা সম্ভব হচ্ছে। এর ফলে মানুষ অনেক বেশি জিনিসপত্র, অনেক বেশি উৎপাদনে উৎপাদন করতে পারছে। তাহলে দেখা যাচ্ছে যে এর ফলে কিন্তু এই গ্রিন গভর্নেন্সের ধারণাটি এইভাবে বিবর্তন ঘটে এবং পরবর্তীকালে ইকোনমিক সোসাইটি পিপল বিগান টু আন্ডারস্ট্যান্ড দ্য রিলেশনশিপ বিটুইন ম্যানকাইন্ড অ্যান্ড নেচার ইন এ কনসিডারেবল রেশনাল ম্যানার। অর্থাৎ পরবর্তীকালে যখন শিল্প সমাজ গড়ে ওঠে, অর্থনৈতিক সমাজ গড়ে ওঠে, তখন মানুষ এবং প্রকৃতির মধ্যে যে নিবিড় সম্পর্ক তার যৌক্তিকতা দিয়ে বিচার করে। তাহলে গ্রিন গভর্নেন্সের ধারণার বিবর্তন করতে গেলে আমাদের কিন্তু এই তিনটি পর্যায়ের কথা মনে রাখতে হবে এবং ওই প্রত্যেকটি পর্যায়ে মানুষ কিভাবে প্রকৃতি এবং কে ব্যবহার করতো, প্রকৃতির সাথে মানুষের যে সম্পর্ক ছিল সেটি আমাদের আলোচনা করতে হবে। এরপরে দেখো সাস্টেনেবল ডেভেলপমেন্ট অর্থাৎ স্থায়ী উন্নয়ন। আমি আগেই বলেছি যে গ্রিন গভর্নেন্স কিন্তু ক্যান বি রিফার্ড অ্যাজ এ সাস্টেনেবল ডেভেলপমেন্ট, ইকোনমিক, সোশ্যাল অ্যান্ড এনভায়রনমেন্টাল ডেভেলপমেন্ট। এই জায়গাগুলো যদি আমাদের জানতে হয় তাহলে বুঝতে হবে যে স্থায়ী উন্নয়নের ধারণাটি আমাদের পড়তে হবে। প্রথম এই সাস্টেনেবল ডেভেলপমেন্ট বা স্থায়ী উন্নয়নের ধারণাটি কোথায় আসে? 1972 সালে সম্মিলিত জাতিপুঞ্জের পরিবেশ সংক্রান্ত একটি কনফারেন্স অনুষ্ঠিত হয়, যা হয় সুইডেনের স্টকহোম শহরে। এই স্টকহোমে সেখানে 1300 সারা দেশব্যাপী 113টি দেশ থেকে 1300 প্রতিনিধি সেই কনফারেন্সে অংশগ্রহণ করে এবং তারা বিশ্বব্যাপী যে পরিবেশ সংক্রান্ত যে সমস্যা এবং অর্থনৈতিক উন্নয়নের ফলে যে পরিবেশের ওপর যে প্রভাব ফেলেছে তা সেই বিষয়ে আলোচনা করে। এবং পরবর্তীকালে এই ইউনাইটেড নেশনস ডিক্লারেশন অফ দ্য হিউম্যান এনভায়রনমেন্ট, এই কনফারেন্স পরবর্তীকালে আবার দেখা যাচ্ছে যে এই সময় ইউনাইটেড নেশনস ডিক্লারেশন অফ দ্য হিউম্যান এনভায়রনমেন্ট এই কনফারেন্সেও কিন্তু সাস্টেনেবল ডেভেলপমেন্ট বা স্থায়ী উন্নয়নের সম্পর্কেও বলা হয়। পরবর্তীকালে 1987 সালে ইউনাইটেড নেশন পাস দ্য ডকুমেন্ট টাইটেল আওয়ার কমন ফিউচার, অর্থাৎ এই আওয়ার কমন ফিউচার আমাদের যৌথ ভবিষ্যৎ, কমন ফিউচার। এই এই সম্মেলনেও কিন্তু এই এনভায়রনমেন্ট অ্যান্ড ডেভেলপমেন্টের ফলে যে সাস্টেনেবল ডেভেলপমেন্টের যে কনসেপ্টটা গড়ে উঠছে সেটি আলোচিত হয়। দেখা এরপরে দেখো সাস্টেনেবল ডেভেলপমেন্ট বা স্থায়ী উন্নয়ন এইটি কোন বিষয়ের উপর জোর দেয়? আমি আগের দিনের লেকচারে আমি বলছিলাম মিলেনিয়াম ডেভেলপমেন্ট গোলস যেখানে 8টি মুখ্য লক্ষ্যের কথা বলেছে, সাস্টেনেবল ডেভেলপমেন্ট গোলস কিন্তু 17টি লক্ষ্যের কথা বলেছে। কিন্তু এই লক্ষ্যগুলি বলতে গিয়ে সাস্টেনেবল ডেভেলপমেন্ট এই সংজ্ঞাটির উপর জোর দিয়েছে যে it is a scheme which stated that meets the needs of the present generation without compromising the ability of future generations to meet their needs। অর্থাৎ বর্তমানে প্রজন্মের যদি আমরা চাহিদা পূরণ করতে চাই তাহলে কিন্তু সেই চাহিদা পূরণ করতে গেলে আমাদের কিন্তু ভবিষ্যৎ প্রজন্মের যে চাহিদা সেই চাহিদার সঙ্গে আমরা কিছুতেই কম্প্রোমাইজ করে সেটি আমাদের চাহিদা পূরণ করতে পারি না। অর্থাৎ আমরা পরিবেশকে, প্রাকৃতিক সম্পদকে এমন ভাবেই ব্যবহার করব যাতে ভবিষ্যৎ প্রজন্মও কিন্তু এর ব্যবহারের হাত থেকে যাতে তারা এই ব্যবহারের কাজে তারাও যাতে ভবিষ্যৎ প্রজন্মও যাতে এটি সঠিকভাবে ব্যবহার করতে পারে, তারা যাতে এর থেকে তারা যাতে এটির সাথে একইভাবে উপকৃত হয়। এবং পরবর্তীকালে 1992 সালে ইউনাইটেড নেশনস কনফারেন্স অন এনভায়রনমেন্ট এন্ড ডেভেলপমেন্ট ওয়াজ হেল্ড ইন রিও ডি জেনারিও, ব্রাজিল। 1992 সালে এই ইউনাইটেড নেশনস কনফারেন্স এনভায়রনমেন্ট এন্ড ডেভেলপমেন্ট ব্রাজিলের রিও ডি জেনারিও শহরে অনুষ্ঠিত হয়, যাকে রিও ডিক্লারেশন অ্যান্ড এজেন্ডা 21 বলা হয়। তোমরা এগুলো কিন্তু সমস্ত তথ্যগুলি মাথায় রাখবে, কোথায় সাস্টেনেবল ডেভেলপমেন্টের প্রথম সম্মেলন অনুষ্ঠিত হয়, পরবর্তীকালে কাকে রিও ডিক্লারেশন বলা হয়,
কিভাবে সাস্টেনেবল ডেভেলপমেন্টের মূল লক্ষ্যকে সংজ্ঞায়িত করা হয়, এগুলি কিন্তু তোমাদের মাথায় রাখতে হবে। এই রিও ডি জেনেরিও সম্মেলনেও দেখা যাচ্ছে যে সাস্টেনেবল ডেভেলপমেন্টের এটি কিন্তু বিশ্বব্যাপী একটা সম্মতি, একটা কনসেনসাস এটি লাভ করে থাকে। যাই হোক, এই সাস্টেনেবল ডেভেলপমেন্টের ধারণাটি কিন্তু ট্র্যাডিশনাল ডেভেলপমেন্টের ধারণাটি থেকে অনেকাংশেই পৃথক, এবং এই সাস্টেনেবল ডেভেলপমেন্ট ধারণাটি যেটি বলা হয় যে ইকোনমিক ডেভেলপমেন্ট শুড কমপ্লিটলি কনসিডার দ্য ক্যারিং ক্যাপাসিটি অফ ন্যাচারাল রিসোর্সেস and remain an anthropocentrism development concept that placing development in a prominent position। অর্থাৎ অর্থনৈতিক উন্নয়নের সঙ্গে সঙ্গে কিন্তু উন্নয়নের যে সংজ্ঞা, সনাতনী যে উন্নয়নের সংজ্ঞা, যেখানে উন্নয়নের কাজটি করতে গিয়ে পরিবেশের ওপর যার প্রভাব পড়েছে, সাস্টেনেবল ডেভেলপমেন্ট কিন্তু এর প্রভাবের হাত থেকে কিভাবে সারা পৃথিবীকে, মনুষ্য সমাজকে মুক্তি লাভের একটা পথ নির্দেশ করতে পারে সেটি দেখিয়েছে। এবং দেখো, বর্তমান দিনেও কিন্তু কিছু ডেভেলপমেন্ট হয়েছে গ্রিন গভর্নেন্স এবং সাস্টেনেবল ডেভেলপমেন্ট সম্পর্কে। দেখা যাচ্ছে যে in recent years the global natural environment has received continued attention and international community has successfully proposed the concepts of green economy, green growth and green development। অর্থাৎ এই যে উন্নয়নের যে সনাতনী যে উন্নয়ন, সেখানে উন্নয়ন বলতে কেবলমাত্র অর্থনৈতিক উন্নয়নের দিকটি বোঝানো হয়েছে, সেই উন্নয়নের সংজ্ঞা কিন্তু পাল্টে যাচ্ছে। এখন অর্থনীতির সঙ্গে কিন্তু সবুজ অর্থনীতি, সবুজ উন্নয়ন, সবুজ বিকাশ, এই ধারণাগুলিও কিন্তু ইমার্জ করছে, এর বিকাশ ঘটছে। এবং 2007 সালে ইউনাইটেড নেশন এনভায়রনমেন্ট প্রোগ্রাম অনুষ্ঠিত হয়। এই প্রোগ্রামে কিন্তু an economy, যেখানে জোর দেওয়া হয় এবং বলা হয় যে an economy emphasizing on people, nature and the creation of high paying jobs। অর্থাৎ এমনই গ্রিন ইকোনমির যে কনসেপ্টটা, সেই কনসেপ্ট কি সবুজ অর্থনীতির যে ধারণাটি, সেই ধারণাটি প্রচার করতে বলা হবে যে সবুজ অর্থনীতি হলো এমন একটি অর্থনীতি যা মানুষ, প্রকৃতি এবং একই সঙ্গে এর মধ্যে একটা নিবিড় সম্পর্ক গড়ে তুলবে। যাই হোক, এরপরে তোমরা এগুলো পড়ে পড়ে পরবর্তীকালে দেখতে পাবে যে কিভাবে 2011 সালেও ইউনাইটেড নেশনস এনভায়রনমেন্টাল প্রোগ্রাম অনুষ্ঠিত হয় এবং ইকোনমিক ডেভেলপমেন্ট মডেলের একটা তারা একটা বিষয় আমাদের সকলের সামনে পৃথিবীব্যাপী, সেটা ইকোলজিক্যাল যে স্ক্যারসিটি, বাস্তুতন্ত্রের যে ঘাটতি, এনভায়রনমেন্টাল ড্যামেজ, এই বিষয়গুলিকে দূর করার জন্য তারা বিভিন্ন বিভিন্ন প্রোগ্রাম ইউনাইটেড নেশনস কর্তৃক সেটা অনুষ্ঠিত হয়। দেখো, কনক্লুশনে আমি বলতে পারি যে গ্রিন গভর্নেন্স, বারবারই বলছি যে এটি এমন একটি ধারণা যা মানুষ এবং প্রকৃতির মধ্যে একটা সম্প্রীতির বন্ধন, একটা সম্প্রীতির সম্পর্ক গড়ে তোলার উপর জোর দেয়, এবং যেটি একটা কমিউনিটি, একটা সম্প্রদায়কে গড়ে তোলে, যা কিন্তু its demand a building a community of shared future of mankind। অর্থাৎ ভবিষ্যতের যে মানব সভ্যতা, সেই মানব সভ্যতাকে যাতে ক্ষয়ক্ষতির হাত থেকে মুক্তি দেওয়া যায়, সে কারণেই গ্রিন গভর্নেন্স, গ্রিন ইকোনমি, গ্রিন অর্থনীতি, গ্রিন গ্রোথ অর্থাৎ গ্রিন বিকাশ, সবুজ বিকাশ, সবুজ অর্থনীতি, এগুলির ওপর জোর দিয়ে থাকে এবং মানুষ এবং প্রকৃতির মধ্যে একটা নিবিড় সম্পর্ক গড়ে তোলার উপর গ্রিন গভর্নেন্স বা সবুজ শাসন জোর দেয়। এবং একই সঙ্গে দেখা যায় যে এই গ্রিন গভর্নেন্সের যে ধারণাটি, সেটি কিন্তু সারা পৃথিবীব্যাপী বিভিন্ন রাষ্ট্র কর্তৃক বিভিন্নভাবে এই প্রোগ্রামটিকে বিভিন্নভাবে অ্যারেঞ্জ করা হয়েছে, বিভিন্নভাবে অর্গানাইজ করা হয়েছে, এবং সেগুলির প্রত্যেকেরই আলাদা আলাদা প্যাটার্ন বা পদ্ধতি থাকতে পারে, কিন্তু প্রত্যেকের একটি লক্ষ্য হচ্ছে যে স্থায়ী উন্নয়নের কাজে অংশদারিত্ব গড়ে তুলতে গেলে কিন্তু স্থায়ী উন্নয়ন যাতে লক্ষ্যটি যাতে মাথায় রাখা হয়, সেই বিষয়টি কিন্তু গ্রিন গভর্নেন্স জোর দিয়ে থাকে। আচ্ছা, তোমরা নিশ্চয় বুঝতে পেরেছো আমরা আমি এই আর্টিকেলটি মাধ্যমে গ্রিন গভর্নেন্স নিউ পার্সপেক্টিভ ফ্রম ওপেন ইনোভেশন এর মাধ্যমে এই পিপিটিটি তৈরি করেছি। আর্টিকেলটা আমি তোমাদের সঙ্গে শেয়ার করে দেব। আর এরপরে তোমাদের যদি কোনো প্রশ্ন থাকে এই সংক্রান্ত, তোমরা আমাকে করতে পারো। এবং তোমরা সবুজ শাসন এবং স্থায়ী উন্নয়ন বলতে কি বোঝায়, নিশ্চয়ই এর মাধ্যমে তোমাদের কাছে পরিষ্কার হয়েছে। তোমরা এরপরেও যদি কোনো প্রশ্ন থাকে আমাকে ব্যক্তিগতভাবে তোমরা জানাতে পারো। ঠিক আছে, সবাই ভালো থেকো। দ্যাটস অল।